মেনলি আমি ফার্স্ট বললাম কি, তাহলে ফার্স্ট এক নম্বর পয়েন্টে বললাম কি, আমি পয়েন্ট নাম্বার 1 এ কি বললাম, যে কি বললাম, verb verb help us helps us to identify 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 the time, identify the time. ভার্ব আমাদেরকে কি সাহায্য করে, আইডেন্টিফাই দা টাইম, এই টাইমকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। কি রকম, দেখো, যেমন আমি যদি বলি, যেমন দেখো অক্সিলারি ভার্ব, কি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা কি রকম জানি, অক্সিলারি ভার্বের মধ্যে যেগুলো আছে, যেমন আমি যদি বলি প্রেজেন্টে কথা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ঠিক আছে, এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে দেখো অক্সিলারি ভার্ব যেগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, প্রথমে আছে কি দেখো, am, is, are, am is, আর পাস্ট এর কি হয়ে যায়, was, was, ওকে। নেক্সট দেখো, ফিউচারেও আমি বলে দিলাম, ফিউচারে দেখো আলাদা ভাবে কিছু না, ফিউচারের মূল যেটা হচ্ছে shall আর will, shall, ওকে। নেক্সট দেখো, কিন্তু এটা কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে না, তাহলে আমি এই জন্য এখানে কিন্তু আমি কোনো রকম ভাবে হাইফেন দিলাম, ঠিক আছে, বা অ্যারো করলাম, মানে এইটা কিন্তু তৈরি হচ্ছে কি, ফর্ম হচ্ছে এখান থেকে, কিন্তু হ্যাঁ বুঝতে পারছো, কিন্তু এইটা এখান থেকে তৈরি হয় না। নেক্সট দেখো, ডু, ডাজ, ডু ডাজ থেকে তৈরি হয়ে যায় কি, ওকে। এখানে কিন্তু কোনো তৈরি হয় না, তাই এমনি থাকে। নেক্সট দেখো, have and has, have has বা has have, had, okay। এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি আমি, shall have, will, যাই হোক তাহলে ফিউচারে এই কয়েকটা দেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো আমাদেরকে কিভাবে টাইম জানতে সাহায্য করে, আমি সেটা দেখাচ্ছি। তাহলে আমাদের এই কলটা মনে রাখতে হবে, ঠিক আছে, am is are, was were, do does did, has have had, ওকে, shall will or shall have or will, ক্লিয়ার, এগুলো কি, যাও, কিন্তু একটা কথা বলি, নতুন তুমি এসছো, যাও বুঝেছো, ক্লাস ক্লাসে যখন আসবে মোটামুটি একটু কাজটা গুছিয়ে আসবে, বুঝলে, দেখুন ভালো হয়, পড়াশোনাটাকে একটু প্রায়োরিটি দিতে হবে, বুঝতে পেরেছো, এই জিনিসগুলোকে, হ্যাঁ, একটা কাজে এলাম, পড়তে এলাম, আবার অন্য জায়গায় বেরিয়ে গেলাম, ঠিক আছে, দরকার থাকলে অবশ্যই যাবে, কিন্তু এগুলো চেষ্টা করো সরি ধীরে ধীরে সংকুচিত করে নিয়ে পড়ার মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, নিজেকে একদিন সপ্তাহে পড়তে আসো, সেগুলোকে একটু এ করে যাতে থাকতে পারো, দেখো ঠিক আছে। ওকে, দেখো
কিভাবে এইগুলো আমাদেরকে আমি কি বলেছি এগুলো আইডেন্টিফাই করতে এই অক্সিলারি ভার্বস আইডেন্টিফাই সার্চ করে কি টাইমকে ক্যাপিটাল করে দিই অসুবিধা নেই তার টাইম সময়কে আইডেন্টিফাই করতে সাহায্য করে টাইমকে আইডেন্টিফাই করতে হেল্প করে ওকে কিভাবে দেখো আমি যদি একটা एग्जांपल সেন্টেন্স দিই সি does not she does not speak she does not speak in English speak English or speak in English you both are correct speak in English she does not speak এটা যদি আমি তোমাকে টাইম আইডেন্টিফাই যে এটা কোন টাইমের কথা বলা হচ্ছে ওকে তাহলে তোমার আসবে কি ফার্স্ট হচ্ছে কি না এই যে ডাচ আমি দেখিয়েছি ডাচ দেখে আমি বললাম কি এটা কোন টাইমের কথা বলছে না প্রেজেন্ট ওকে তাহলে প্রেজেন্ট এই পর্যন্ত বলতে পারি প্রেজেন্ট আমি বলিনি কিন্তু ইনডিফিনাইট এখনো বলিনি এটা আমি প্রেজেন্ট এই ডাচটা আমি দেখলাম মানে এটা একটা প্রেজেন্ট টেন্সের এই যে ডাচ আছে টু ডাচ এটা কোন টাইমের না প্রেজেন্ট টাইমের কথা বলছে তার মানে এটা প্রেজেন্ট ওকে প্রেজেন্টের কোন টেন্সে না প্রেজেন্ট টেন্সে আছে কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে ঠিক একই রকম যদি আমি বলি হি did not he did not talk to me he did not talk to me সে আমার সঙ্গে কথা বলে তাহলে আমি এই যে did দেখতে পেলাম তাহলে এই যে প্রেজেন্স অফ did এটা আমাকে জানতে সাহায্য করলো যে এটা আমার কখনকার কথা বলছে না পাস্ট টাইম ঠিক একই রকম as usual in the same way যদি আমরা দেখতে পাই she will visit my home tomorrow okay so presence of will in the sentence express the time of futurity it is express future time এটা ফিউচার ওকে তাহলে এইভাবে আমাদেরকে এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বস যেগুলো বলছি প্রাইমারি অক্সিলারি ভার্বস গুলো টাইম আইডেন্টিফাই করতে মেইনলি কি করে থাকে হেল্প করে থাকে ওকে সো নেক্সট পার্ট যেটা আমাদের হচ্ছে আইডেন্টিফিকেশনস অফ দ্য অ্যাকশনস যে অ্যাকশনস আর অফ ফোর কাইন্ডস আমি কি বলে দিয়েছি যে অ্যাকশন চার প্রকারের হয়ে থাকে ফোর কাইন্ডস অফ অ্যাকশনস আর occurred or accomplished or done across the world সারা পৃথিবীতে যত ধরনের কাজ হয়ে থাকে সমস্ত কাজগুলোকে মেইনলি put into four categories চারটে ক্যাটাগরিজ এর মধ্যে রাখা হয় চারটে ভাগের মধ্যে রাখা হয় কি what are these are mainly these are indefinite continuous perfect and perfect continuous these are the four categories of the actions which are completed which are done across the world সারা পৃথিবী জুড়ে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে এই চার ধরনের কাজ একটা হচ্ছে ইনডিফিনাইট এটা হচ্ছে কন্টিনিউয়াস এটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ওকে সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অক্সিলারি ভার্ব তাহলে আমাদেরকে টাইম জানতে সাহায্য করে এই ভার্ব আবার কিভাবে হাউ ডাজ ইট হেল্প আস টু আইডেন্টিফাই দ্য অ্যাকশনস কিভাবে দেখা যায় তারপরে আমরা ফরমেশনে যাব আমি যতটা পারি আমি ফরমেশন কমপ্লিট করে দিচ্ছি দেখো পয়েন্ট নাম্বার 2 তে আমরা যেটা শিখছি টেন্সে পয়েন্ট নাম্বার 2 তে কি শিখছি পয়েন্ট নাম্বার 2 তে শিখছি আমরা যে ভার্ব কি করে না ভার্ব help us verb helps us to identify the actions identify the actions identify করতে সাহায্য করে ওকে কিভাবে verb helps us to identify the actions helps us to identify the actions কিভাবে actions কে আইডেন্টিফাই করতে সাহায্য করে verb let's see দেখা যাক কিভাবে না আমরা জানবো কিভাবে কিন্তু আমি পয়েন্টের আকারে করে দিচ্ছি দেখো পয়েন্ট নাম্বার 1 the first form
form of verb, first form of verb, first form of verb, ভার্বের এক নম্বর ফর্ম যাকে বলা হয় ফার্স্ট ফর্ম অফ দ্য verb always represent represents first form of the verb always represents indefinite actions, indefinite actions, okay. Verb এক নম্বর ফর্ম ফার্স্ট ফর্ম অফ দ্য verb always represents indefinite actions, কোন অ্যাকশন কে রিপ্রেজেন্ট করে? indefinite actions কে। আমরা জানি কনজুগেশনস অফ ভার্ব থেকে আমরা জানি এভরি ভার্ব হ্যাজ থ্রি ফর্মস, তাই না? প্রত্যেকটা ভার্বের তিনটে করে ফর্ম রয়েছে। কি ফর্ম? না প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। every verb has three forms. So the first form or the present form of the verb always represents the present indefinite tense. কোন সেন্টেন্সের মধ্যে যদি ভার্বের সাবজেক্টের ভার্ব হিসেবে যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে অর দা ফার্স্ট ফর্ম কে ব্যবহার করা হয় সেটা ডেফিনেটলি কোন টেন্স হবে? ইনডিফিনাইট অ্যাকশনস কে রিপ্রেজেন্ট করবে। কাকে? ইনডিফিনাইট অ্যাকশনস অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট টাইম। কি বললাম তাহলে? এর সঙ্গে দুটো জিনিস মনে রাখতে হবে, ভার্বের এক নম্বর ফর্ম অলওয়েজ রিপ্রেজেন্টস ইনডিফিনাইট অ্যাকশনস, ইন দা সেম টাইম আমরা যেমন অক্সিলারি ভার্ব আমি তো বলেই দিয়েছি am, is, are, do, does, has, have, এগুলো কার প্রেজেন্ট ইউনিট, কার প্রেজেন্টের অক্সিলারি ভার্বস, তারপরে এটা প্রেজেন্ট টাইমের কথা বলছে। তাহলে ভার্ব আমি কি বলেছি? ভার্ব হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাকশনস। সেরকম ভার্বের এক নম্বর ফর্ম আমরা যখনই দেখতে পাবো সেটা কি করে? না ইনডিফিনাইট অ্যাকশনস কে রিপ্রেজেন্ট করে, ইন দ্য সেম টাইম ইট অলসো রিপ্রেজেন্টস দ্য প্রেজেন্ট টাইম। ওকে, তাহলে এক নম্বর ফর্ম কি করে? প্রেজেন্ট টাইম, ইনডিফিনাইট অ্যাকশনস and present time, okay, present time। এখন আমরা চেক করি, আমি নতুন एग्जांपल দিচ্ছি না, আচ্ছা একটা নতুন एग्जांपल ব্যবহার করি, কোনো প্রবলেম নয়। যদি আমি एग्जांपलটা দেই, she does not speak with me, এইবারে আমরা কি শিখেছি? ডাচ। ফার্স্ট কি দেখেছি? ডাজ আছে, তার মানে এটা কোন টাইপের কথা বলছে? প্রেজেন্ট। ওকে, ডাজ speak এটা ভার্বের ফর্ম, এটা কোন ফর্ম? না বেস ফর্ম বা এক নম্বর ফর্ম। speak, spoke, spoken, তাহলে speak, spoke, spoken আমরা জানি speak, spoke and spoken, তাহলে এই স্পিকটার আমি কত নম্বর ফর্ম? ফার্স্ট ফর্ম। ওকে, ফার্স্ট, এই ফার্স্ট ফর্ম রয়েছে তার মানে আমরা জানি এটা ফার্স্ট ফর্ম। তাহলে ফার্স্ট ফর্ম হলো আমরা কাকে বলেছি? ফার্স্ট ফর্ম অলওয়েজ রিপ্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, কোন অ্যাকশন? ইনডিফিনাইট। যেহেতু অক্সিলারি ভার্ব পেয়েছি, অক্সিলারি ভার্ব তো প্রেজেন্ট টাইমের কথা বলছে, আর অ্যাকশন কি? স্পিক পেয়েছি, ভার্বের এক নম্বর ফর্ম পেয়েছি, তাহলে এটা কোন অ্যাকশন? না ইনডিফিনাইট অ্যাকশন। তাহলে আমার তৈরি হলো কি? ফরমেশন হলো কি অ্যাকশন? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা যদি কেউ বলে কোন পরীক্ষাতে, স্পেশালি দেখো স্টেটেড বা আমাদের যেটা রাজ্য সরকার যে পরীক্ষাগুলো থাকে সেগুলো কিছু কিছু পরীক্ষাতে থাকবে অবশ্যই, কিন্তু আমি বললাম এই যে টেন্সের আইডেন্টিফিকেশনস, ইভেন দা একটা ভালো एग्जाम যেটা একটা স্ট্যান্ডার্ড एग्जाम যেটা আমাদের বলা আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, একটা গ্র্যাজুয়েশন লেভেলের পর एग्जाम যার স্যালারি স্টার্টিং হয় অ্যাবভ 60000 আর মোর দ্যান 60000, সেই পরীক্ষাতে পর্যন্ত ইভেন তুমি যদি পরীক্ষাকে অ্যাটেন্ড করে থাকো কিন্তু সেখানে পর্যন্ত আইডেন্টিফিকেশন অফ টেন্স বুঝা গেছে। আমাদেরকে আইডেন্টিফিকেশন তো অবশ্যই জানতে হবে, উইদাউট নোইং অ্যাবাউট দ্য আইডেন্টিফিকেশনস অফ দ্য টেন্সেস উই ক্যানট মুভ ফার্দার, তাই না? আমরা সামনের দিকে এগোতে পারবো না। সো আইডেন্টিফিকেশন প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর আমাদেরকে উই মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট অল দিস। আমাদের তো অবশ্যই এই সমস্ত বিষয়ে ধারণা থাকতে হবে, একটা কনক্রিট নলেজ থাকতে হবে, কনসেপ্ট ডেভেলপ করতে হবে, মুখস্থ করলে চলবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা মুখস্থ করে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব দেখতে পেয়েছি, এখানে অক্সিলারি ভার্ব ডাজ রয়েছে, এটা প্রেজেন্ট টাইমের কথা বলছে, এবং তারপরে দেখতে পাচ্ছি স্পিক ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, ডেফিনেটলি ইট উইল বি দ্যাট indefinite action, so the formations of the tense will be are easy present indefinite। ফরমেশনটা যেটা হয়েছে সেটা কিসে থাকলো?
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা মুভ করি। তাহলে এক নম্বর ফর্ম কি করে, ফার্স্ট ফর্ম কি করে না প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাকশনস এবং প্রেজেন্ট টাইমে কথা বলে। ইন দ্য সেম টাইম পয়েন্ট নাম্বার 2 তে আমরা বলছি, পয়েন্ট নাম্বার 2 তে সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, past form of the verb, form past form of the verb, ভার্বের past form যাকে আমরা v2 বলে থাকি আমাদের জেনারিক একটা নেম। এটা আমরা কিন্তু গ্রামাটিক্যালি বা কোনো বইতে ব্যবহার করা উচিত নয় কোনো রাইটারের দ্বারা, আই থিংক যতদূর আমি পড়াশোনা করেছি। এটা past form of the verb হচ্ছে কি আমরা v2 বলে থাকি। এটা একটা একদম নিজস্ব ব্যাপার, যে যা ব্যবহার করে থাকে এটা ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে? এসপেশালি একজন শিক্ষক হিসেবে কখন ব্যবহার করা উচিত, হ্যাঁ, ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব, এই যে আমি বলছি এই কথা বলা কোনো উচিত নয়, যে পরিচিত বলে তোমাদের এটাই বললাম। ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব কি বললাম, রিপ্রেজেন্টস, কি করে রিপ্রেজেন্টস করে, কি করে রিপ্রেজেন্টস করে, তুলে ধরে, কাকে তুলে ধরে, কাকে ব্যাখ্যা করে, রিপ্রেজেন্টস না পাস্ট টাইম, কাকে রিপ্রেজেন্ট, পাস্ট টাইম, পাস্ট টাইম, past time, past time and past indefinite, এটা মেনশন করে দিলাম, past indefinite, past indefinite action। বুঝা গেছে? ভার্বের পাস্ট ফর্ম আমরা প্রথমে পয়েন্টে বলেছি, কিন্তু ভার্বের এক নম্বর ফর্ম থাকলে কি হয় না পাস্ট, প্রেজেন্ট, ইনডিফিনিট, অর্থাৎ ইনডিফিনিট অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, তাই না, প্রেজেন্ট টাইম এবং ইনডিফিনিট অ্যাকশন। কিন্তু ভার্বের পাস্ট ফর্ম যদি কোনো থাকে সেটা পাস্ট টাইমের কথা বলবে এবং পাস্ট ইনডিফিনিট অ্যাকশনকে বলবে। তাহলে এটা ব্যতিক্রমী কথা হয়ে যাচ্ছে না, এই যে আমি মেনশন করে দিলাম যে পাস্ট ইনডিফিনিট। ভার্বের এক নম্বর ফর্ম দেখা মানে তোমাকে বুঝতে হবে যে সেটা ইনডিফিনিট টেন্সের কথা বলছে। কার কথা? ইনডিফিনিট টেন্সের কথা বলছে। ওকে, ইনডিফিনিট টেন্স, কিন্তু পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম এখানে, কিন্তু তবুও সেটা ইনডিফিনিট অ্যাকশন। এটা ব্যতিক্রমী, মনে রাখতে হবে যে দুই নম্বর ফর্ম থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট অ্যাকশন কে রিপ্রেজেন্ট করে। কি রকম দেখা যাক, দেখো কিভাবে হচ্ছে। যেমন एग्जांपल হিসেবে যদি বলি, we wanted to see, we wanted to see the leader, we wanted to see the leader, আমরা নেতাকে দেখতে চেয়েছিলাম। এই wanted, wanted টা ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে, তাই না, want, wanted। তাহলে এই wanted এর জন্য এটা কোন টেন্স, কোন টাইপ, পাস্ট। আবার এই ভার্বের দুই নম্বর ফর্ম আছে মানে কি, ইনডিফিনিট। বলা গেছে এইটা তো আমরা ম্যাটার করবে না, এটা আলাদা জিনিস, না, এটা নন ফাইনাইট ভার্ব আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে ভার্বের দুই নম্বর ফর্ম আছে, এটা দুই নম্বর ফর্ম আছে মানে কি ইনডিফিনিট। কোন ইনডিফিনিট আমি বলে দিয়েছি, পাস্ট ইনডিফিনিট কথা, দুই নম্বর ফর্ম আছে মানে এটা ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট মানে এটা আমাদের কোন টেন্স না পাস্ট ইনডিফিনিট। ওকে, কপি করেছো, কপি করেছো? নেক্সট স্লাইড। एग्जांपल देखो, she confused হলে হবে না, she did not submit her form, সেটা ফর্ম ডি প্রতিলিপিটি জমা দেয়নি। এই অর্থাৎ কোন টেন্স দেখা যাক, সাবজেক্ট সি, ডিড আছে, কার অক্সিলারি ভার্ব, পাস্ট এর অক্সিলারি, তাই না, পাস্ট টাইম, নট সাবমিট, সাবমিট ভার্বের এক নম্বর ফর্ম। আমরা কি বলেছি আমি পড়ানোর সময় ফার্স্ট পয়েন্টে কি বলেছিলাম, না ভার্বের এক নম্বর ফর্ম থাকলে ইনডিফিনিট, তাই না। দেখো তাহলে আমি এখানে বসাবো কি ইনডিফিনিট, কিন্তু আমি ইনডিফিনিট বোঝালাম এবং প্রেজেন্ট
টাইমের কথা বলি, কিন্তু আগে যে তোমার টাইম নির্ধারিত হয়ে গেছে, তাহলে আমি আর জোর করে আবার বলবো না যে এটা সাবমিট আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট বললে হবে না। এই তোমার টাইম আগে ডিসাইড হয়ে গেছে। ওকে, অলরেডি আই হ্যাভ ডিসাইডেড দ্য টাইম। টাইম যেহেতু ডিসাইড হয়ে গেছে পাস্ট, আমি এক নম্বর ফর্ম পেয়েছি ইনডিফিনিট, তার মানে এটা ফরমেশনটা হলো কি পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ডিড রয়েছে তাহলে অক্সিলারি ভার্ব কাজ বা পাস্ট টেন্স, তাহলে টাইম হচ্ছে পাস্ট আর অ্যাকশন এক নম্বরে আছে, তাহলে এটা হয়ে গেল কি পাস্ট ইনডিফিনিট। এই ভার্বের এক নম্বর মানে আপনি বলেছেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট না। ওকে, আমি আগে টাইম ডিসাইড করে দিয়েছি, টাইম যেহেতু পাস্টে হচ্ছে তারপরে ইনডিফিনিট পাওয়া যাচ্ছে, তার মানে এটা পাস্ট। ক্লিয়ার? দেখো এবার এখান থেকে আমরা সব চিনতে পারবো। এবার আমি আর বেশি কথা পয়েন্টে দিতে যাচ্ছি না, নেক্সট एग्जांपल যেটা দিচ্ছি না, they will they will win they will win the match, they will win the match at any cost, at any cost, they will win the match at any cost, যে কোনো মূল্যে তারা ম্যাচটা জয়লাভ করবে। এটা দেখ মুভি বলে উইল আর পেয়েছি, উইল কার ফিউচার, কোন টাইমের কথা বলে ফিউচার। উইল মানে কত নম্বর ফর্ম? ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। কোন টাইম, কোন অ্যাকশন? এক নম্বর থাকলে আমরা কি বলেছি ইনডিফিনিট। আর এটা কোন টেন্স হলো? ফিউচার। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আমি ডিসকাস করেছি, যে কথা বলেছি এইটুকু কভার হবে। ক্লিয়ার হয়েছে? পয়েন্টগুলো কপি করো, আমি পরপর কোডটা এক্সপ্লেইন করে দিচ্ছি, পরে দিয়ে যাচ্ছি। কপি করেছো তো? হ্যাঁ হয়েছে, কপি হয়েছে কি সবার? নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, এখন আমি আইডেন্টিফিকেশনের মধ্যে আছি কিন্তু, হ্যাঁ এখন পর্যন্ত আমি যেটা মুভ করছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশনের মধ্যে রয়েছে, আমি বাইরে এখনো বের হইনি। পয়েন্ট নাম্বার 3 তে বলছি, past participle, past participle form of the of a verb, past participle form of a verb, past participle form তোমাদের যেটা পরিচিত কি be হিসেবে পরিচিত, past participle form of the verb, past participle form of the verb or v3 যাকে বলা হচ্ছে represents perfect action, কোন অ্যাকশন? perfect action। ওকে, তাহলে past participle form সবসময় perfect action কে রিপ্রেজেন্ট করে। কিভাবে দেখা যায়? লেটস সি। They have earned much money, they have earned much money recently, they have earned much money recently। এটা কি বলে না, have কোন টাইম?
হ্যাজ হ্যাভ প্রেজেন্ট। এইবারে বলে রাখি একটা পয়েন্ট তোমাদেরকে এখানে অ্যাড করে রাখতে হবে, সেটা কি না V3 form or past participle form of a verb is only used after to have verb has, had and had। কি বললাম পয়েন্টটা মাথায় রাখতে হবে, এটা যে verb past participle form of the verb, verb এর past participle formটা is only used, কেবলমাত্র ব্যবহার করা হয়ে থাকে after to have verb। to have verb কি কি না has, have, had। have verb আমাদের ক্যাটাগরি আছে না, be verb, do verb, have verb। সেই to have verb যার মধ্যে কি রয়েছে, to have verb এর ক্যাটাগরিতে has, have, had। এই past participle form tense এর ক্ষেত্রে, স্পেশালি ইন কেস অফ দা টেন্স এর ক্ষেত্রে কিন্তু টু হ্যাভ ভার্বের পরেই ব্যবহার করা হয়। তুমি বলবে আমি ভয়েস চেঞ্জ করে আমাকে দেখাবে, স্যার হি ইজ কিল্ড বা হি ওয়াজ কিল্ড, এরকম বললে হবে না, কারণ ওটা আলাদা, এটা অ্যাক্টিভ প্যাসিভ, ওটা আলাদা জিনিস, বোঝা গেছে, ওটা একটা আলাদা স্ট্রাকচারে গ্রামারে। আমি যখন whenever I am discussing about tenses, যখন আমি টেন্স সম্বন্ধে আলোচনা করছি, we are discussing about all the structures relating or concerned with the tenses সঙ্গে সম্পর্কিত সমস্ত স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করছি, আমি সেই সময় কথা বলছি। ওকে, আমি টেন্স এর ভিতরে পয়েন্ট করাচ্ছি, মানে সেটা ইন পার্টিকুলার ফর দ্য টেন্সেস এর জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে টেন্সে টু হ্যাভ ভার্বের পরে একমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। ওকে, তাহলে দেখো আমাদের এখানে যে বাক্য, আমরা एग्जांपल সেন্টেন্স যেটা আমরা পিক আপ করেছি, আমি দে হ্যাভ আর্নড, তার মানে কি আমি হ্যাভ ভার্বের পরে, তার মানে ঠিক একই রকম পরিপূরক কথা, কমপ্লিমেন্টারি ফর ইচ আদার, এটা একে অপরের পরিপূরক। দেখো আমি যদি বলি ভার্বের 3 নম্বর ফর্মকে একমাত্র হ্যাভ ভার্বের পরেই ব্যবহার করা যায়, তার মানে হ্যাভ ভার্বের পরেই একমাত্র ব্যবহার করা যায় কাকে, কাকে ব্যবহার করা যাবে টেন্সে, হ্যাভ ভার্বের পরেও যদি আমি ব্যবহার করতে থাকি অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্বের পরে, তাহলে আমাকে পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। ওকে, এবং সেটা ডেফিনেটলি উইল কাম আন্ডার পারফেক্ট অ্যাকশন, সেটা অবশ্যই পারফেক্ট অ্যাকশনের আওতায় আছে। ওকে, তার মানে আমি হ্যাভ এর পরে এটা আর যেটা রেগুলার ভার্বকে দেখতে পাচ্ছি, রেগুলার ভার্ব ইডি যুক্ত একটা ভার্ব দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দিস ইজ দা থার্ড ফর্ম অফ দা ভিটি ফর্ম অফ দা ভার্ব আর্ন। আর মানে উপার্জন করা, এই উপার্জন ভার্বের 3 নম্বর ফর্ম। সো ডেফিনেটলি ইট রিপ্রেজেন্টস, কাকে রিপ্রেজেন্টস করছে, পারফেক্ট অ্যাকশন কে। সো দা টেন্স ইজ, এটা কি perfect action, and the formation of the tense is present perfect tense। okay, তাহলে এটা কোন tense, present perfect tense। here another example, let's take another example, that she will have finished, she will have finished the task, she will have finished the task by tomorrow, she will have finished the task by tomorrow, আগামী কালের মধ্যে সে কাজটা শেষ করে ফেলবে। ওকে, she will, so let's check which tense is it, এটা কোন টেন্স চেক করা যাক, let's check will, one time, that is future, will পেয়েছি future। next have, আমরা যদি বলি যে এটা টাইম দিয়ে করব, যে have আসবে আমরা প্রেজেন্ট, না এই কথা বললে হবে না। আমি বলেছি কি, যদি আমি at first beginning এ যদি একবার টাইম আইডেন্টিফিকেশন করে ফেলি, তাহলে we won't talk about it again, আমরা এই নিয়ে আগে কথা বলবো না। তাহলে আমি একবার যেহেতু টাইম চিহ্নিত করে ফেলেছি, আমি আবার বলবো না যে have আছে মানে প্রেজেন্ট, তাহলে তো হবেই না। ওকে, একবার যখন আমি টাইমের কথা বলে ফেলেছি, তাহলে আমার আর বলার দরকার নেই, আমরা এইবারে অন্য সেন্স কাজে লাগাবো। দেখা যাক have আছে, আমরা কি জানি যে have এর পরে ভার্বের কত নম্বর ফর্ম ব্যবহার করে, থার্ড ফর্ম ব্যবহার করে, 3 নম্বর ফর্ম ব্যবহার করে। তার মানে আমরা দেখি আগে এগুলো নিয়ে দেখলাম যে have এর পরে একটা ভার্ব আছে এবং তার সঙ্গে ইডি যোগ করা আছে, তাহলে ডেফিনেটলি
That is the past participle form of a verb finish. Finish verb এর 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে এবং এটা অ্যাকশন তাহলে perfect action কোন action perfect action. So what is the tense of this verb? Will have finished, that is future perfect tense. Which tense is it? It is future perfect tense. Clear? Any problem? So identification নিয়ে আর আশা করি কোনো সমস্যা নেই। এই পর্যন্ত হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন। ঠিক আছে? দেখো আমরা কিভাবে আরো কয়েকটা জিনিস আলোচনা করে নিচ্ছি। তাহলে পারফেক্ট টেন্স পর্যন্ত হলো। ওকে, নেক্সট। কপি হয়েছে কি? কপি কমপ্লিট? হ্যাঁ। তিন হয়েছিল না চার হয়েছিল তো? চারটে নাকি? চার হল। V1 verb এর past form plus ing, ওকে, V plus ing অর্থাৎ verb এর সঙ্গে ing যুক্ত এই ফর্মটা form of the verb, form of the verb represents V1 plus ing verb একই ফর্মের সঙ্গে ing যুক্ত form of the verb আর ing অর্থাৎ verb এর সঙ্গে ing যুক্ত ফর্মের যে ভার্বটা রিপ্রেজেন্টস করে তাকে কন্টিনিউয়াস অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন তাকে কন্টিনিউয়াস অ্যাকশন কে রিপ্রেজেন্ট করে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাকে কোন অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে লেটস চেক দেখা যাক কি রকম एग्जांपल দেখো। she has been ready is novel for a week, okay, so let's check ing যোগ আছে তার মানে এটা আগে বলে দিলাম তাহলে কি হবে? কন্টিনিউয়াস কি হবে? has been, okay, so তার আগে ব্যাক করি দেখো has কোন টাইপ? present tense, okay, তাহলে কি আমি বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? না, আবার মুভ করব দেখি ঠিক আছে কি আছে এটা 3 নম্বর ফর্ম আছে এইটা তাহলে তোমাকে জানতে হবে এটা কনসেপ্ট থাকলে তুমি পারবে এই বিন আছে মানে এটা কত নম্বর ফর্ম আবার হ্যাজ হ্যাভ এর পরে আমি কি শিখেছি যে হ্যাজ হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা থাকে দেখো তার প্রমাণ দেখো হ্যাজ আছে তারপরে কি আছে বি ডবল এন আছে বিন তার মানে এটা তুমি বুঝতে হবে থার্ড ফর্ম আছে এটা কার থার্ড ফর্ম স্যার দেখা যাক কার থার্ড ফর্ম আমি যদি বলি am is are যেমন আমরা eat ate eaten সেম ওয়েতে am is এর পাস্ট ফর্ম হচ্ছে কি was এর 3 নম্বর ফর্ম কি been মানে আমি যদি একটাকে ধরি am এর পাস্ট ফর্ম কি 2 নম্বর ফর্ম কি was 3 নম্বর ফর্ম কি been আমি যদি is ধরি তাহলে সেকেন্ড ফর্ম হচ্ছে was 3 নম্বর ফর্ম কি been আমি যদি সেম ওয়েতে আর ধরি আর এর পাস্ট ফর্ম কি হচ্ছে তাহলে were 3 নম্বর ফর্ম কি been ক্লিয়ার তার মানে এখানে একটা বি ভার্ব টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা আছে am is are was were am is are এর 3 নম্বর ফর্ম am is are যেটা বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে am is are এর কত নম্বর ফর্ম ব্যবহার করা আছে 3 নম্বর ফর্ম বি ভার্বের 3 নম্বর ফর্ম has have এর পরে আমি বলেছি কি 3 নম্বর ফর্ম ব্যবহার হয় 3 নম্বর ফর্ম ব্যবহার আছে আর 3 নম্বর ফর্ম দেখা মানে কোন টেন্স কোন অ্যাকশন বলেছি পারফেক্ট অ্যাকশন কোন অ্যাকশন তাহলে পারফেক্ট তাহলে আমাকে এই মুখে কি আনতে হবে এখানে পারফেক্ট কথাটা আনতে হবে কি আনতে হবে তাহলে আমার ফরমেশন কি হলো পরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়ে গেল তাহলে প্রেজেন্ট পারফেক্ট অ্যাকশনটা কি আছে প্রেজেন্ট পারফেক্ট
বোঝা গেছে? ক্লিয়ার তো নাকি? কনসেপ্টে কোনো সমস্যা আছে? নেক্সট দেখো, আমি যদি বলি হি ইজ eating, he is eating mangoes, mangoes না, তাহলে লেখা যাক is present ing continuous হয়ে গেল, কি গেল present continuous। কোন সমস্যা আছে? আমি দে were helping the poor, was where past time action continuous, so tense is past continuous। সমস্যা আছে না? ওকে, নেক্সট আলো দেখো তুমি, যদি এরকম থাকে সেন্টেন্স গুলো কপি করবে কিন্তু, হ্যাঁ হয়তো বুঝতে পারছো, বুঝতে পারলেও হবে না, কপি করে রাখো, পয়েন্ট করে রাখো না কোন পেপারে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার যখন সমস্যা আসবে তখন এইগুলোকে কাজে লাগালে, আইডিয়াগুলোকে কাজে লাগালে ইজিলি সর্ট আউট করতে পারবে। যেমন কি she will have been, she will have been, she will have been playing, she will have been playing hockey, she will have been playing hockey। তাহলে এই যদি বাক্যটা বলি তাহলে দেখি এটা কি আছে, ফিউচার, আইএনজি আছে, কন্টিনিউয়াস, হ্যাভ আছে, কি হবে পারফেক্ট, বিন আছে, হ্যাভ আর বিন আছে মানে এটা একই, এটা আর ফিউচার বলবো না, তাহলে এই দুটো মিলে কি হচ্ছে, পারফেক্ট কে রিপ্রেজেন্ট করছে, তাই না? হ্যাভ আর বিন আছে, হ্যাভ আর বিন আছে পারফেক্ট, তার মানে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমার টেন্স কি হলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? ক্লিয়ার? এই হচ্ছে অল অ্যাবাউট দ্য আইডেন্টিফিকেশন। তাহলে আশা করি এরপরে কোনো আইডেন্টিফিকেশন কোনো কিছু সমস্যা আছে কি? এই যে সিকে ওয়াইডে আছে হকি, তাহলে আইডেন্টিফিকেশন নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। মানে টেন্স যদি আইডেন্টিফাই করতে পারি যে এটা কোন টেন্সে আছে তাহলে কোনো সমস্যা হবে কি? আমি সমস্ত কিছু কিন্তু বলে দিলাম, এর বাইরে আর কিছু নেই, আইডেন্টিফিকেশন এইবারে দেখ একটা एग्जांपल যেটা সমস্যা হয় বলো তো, আই হ্যাড আ কার, কি বলো তো এগুলো যদি কোন টেন্স বলি তুই বল, কোন টেন্স যদি জিজ্ঞাসা করি তাহলে কিভাবে আইডেন্টিফাই করবে? সাবজেক্ট আছে আমি দেখলাম আই, তাহলে হ্যাড আছে মানে কার, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমি যাচ্ছি দেখো আর কোনো ভার্ব আছে নেই, তাহলে কোন টেন্স বলবো, যখন মেইন ভার্বের কোনো মানে এক্সিস্টেন্স থাকবে না, যখন মেইন ভার্ব এক্সিস্টেন্স থাকবে না, তাহলে এই হেল্পিং ভার্ব যে টাইমটার কথা বলবে তার সঙ্গে শুধু ইনডিফিনিট কথাটা জুড়ে দিতে হবে। তার মানে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট, আর নেই মানে তোমাকে ইনডিফিনিট। কি বললাম বোঝাতে পেরেছি কি? পাস্ট ইনডিফিনিট। যদি আমি দেখতে পাই আই অ্যাম আ টিচার, আই এম আ টিচার, তাহলে দেখো অ্যাম কার কথা বলছে, প্রেজেন্ট, তারপরে কোনো অ্যাকশন আছে নেই, তার মানে এটা ওকে। তাহলে আমাদের ছেলেরা স্টুডেন্টরা কি মিস্টেক করে বা যারা পড়াশোনা করে তারা কি করে, যখন এরকম বাক্য থেকে হ্যাড দেখালে বলবে পার, কি করে না পাস্ট পারফেক্ট টেন্স, কেন স্যার না পাস্ট পারফেক্ট টেন্স এটা হ্যাড দিয়ে হয়, কি বললাম বোঝা গেছে? তাহলে আমি হ্যাডটা আমাকে টাইমটাকে ফিক্স করতে সাহায্য করবে, ফিক্স করার জন্য, এবং তারপরে যেহেতু এক্সিস্টেন্স নেই, देयर इज नो এক্সিস্টেন্স অফ এনি মেইন ভার্ব, এনি অ্যাকশন ভার্ব, কোনো অ্যাকশন ভার্ব যেহেতু নেই, তার মানে সেটা ডেফিনেটলি কি হবে না, সেটা অবশ্যই ইনডিফিনিট অ্যাকশন হবে, অ্যাকশন হিসেবে সেটাকে আমরা ইনডিফিনিট হিসেবে কনসিডার করব। কিন্তু ভার্ব কি হয়, ভার্বের মধ্যে কি হয় না, ভার্ব দুই ধরনের, হ্যাঁ আমরা সবসময় বলি যে অ্যাকশন, অ্যাকশন নয় শুধু, তাহলে এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলোকে কি বলা হয়, স্ট্যাটিক ভার্ব। কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব helps us to know
a state of anything or any person or any being, কোন বস্তু বা কোন জীবের অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করে। অবস্থা, আমরা কে কি অবস্থাতে রয়েছি, আমাদের স্টেটকে জানতে সাহায্য করে। এই জন্য these are called stative verb। বুঝা গেছে? আমরা এই ডেফিনিশন যে টেন্সে দেখো কত রকমের খামতি শর্টকামিংস আছে দেখো। এগুলো যদি আমি বললাম না, যদি আমরা ডিপ ডাউন মানে ইফ উই ডাইভ ডিপ, একমাত্র আমরা যদি ডাইভ ডিপ করি, গভীরে যদি আমরা ঝাঁপ দেই, তাহলে আমরা দেখতে পাবো এগুলো কিন্তু বইতে তুমি পাবে না। ইউ আর নট গোইং টু ফাইন্ড আউট অল দিস থিংস ইন এনি গ্রামার। কোন গ্রামার বইতে তুমি পাবে না এই ধরনের কনসেপ্ট। তাহলে এগুলো কি আমাদের লং টার্মের আমাদের যে পারসিস্টেন্স, একটা বিষয় নিয়ে আমাদেরকে বারবার চর্চা করা, এই কনসেপ্ট গুলো আমাদের মাথায় অটোমেটিক্যালি একটা আসে আর কি ধীরে ধীরে। তারা যে প্রিন্টেড থাকে এগুলো অটোমেটিক্যালি আসে। দেখো আমরা ডেফিনিশন বলছি, তাহলে ডেফিনিশনটা ভুল নয়। আমরা যখন বলছি হোয়াট ইজ দ্য ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ভার্ব বা হোয়াট ইজ দ্য ভার্ব অর হোয়াট ইজ দ্য টেন্স, আমরা যখন বলছি কি না ভার্বের কি অ্যাকশন যখন বলে আমরা বলি কি দ্য অকারেন্স অফ দ্য কি অ্যাকশন, অফ টাইম অফ অকারেন্স অফ এনি অ্যাকশন। তাহলে কোন ক্রিয়া সংগঠিত হওয়ার সময় কোন ক্রিয়াটা কোন সময় সংগঠিত হচ্ছে। বা ভার্ব যদি কাকে বলে যে না ভার্ব হচ্ছে কি না যেটা আমরা কাজ কিংবা কি কাজ করে সেই কাজ করা বোঝাতে তবে সেটাকে বাক্যের ভার্ব বলে থাকি। এই ধরনের কনসেপ্ট গুলো কতটা মিসকনসেপশন দেখো। ভার্ব তাহলে কি শুধুমাত্র অ্যাকশন নয়, ভার্ব মানে কি কারু কোন বস্তু কিংবা কোন ব্যক্তি বা কোন জীবের স্টেট অফ বিং অবস্থাও জানতে সাহায্য করে, তবেই সেটাকে আমরা ভার্ব বলবো। শুধুমাত্র অ্যাকশন নয়, স্টেট অবস্থাও রয়েছে। যেমন কি আই এম হ্যাপি, কারণ এটা আমার কি প্রেজেন্ট মুড, এটা আমার অবস্থা বর্তমানে, এটা আমার কি রকম হ্যাপি মুডে রয়েছে। হি ইজ পুয়ার, তিনি গরীব, তাহলে এটা তার কি অবস্থা কি রকম গরীব, এটা তার দশা। এখানে কোনো কাজ হচ্ছে না, এনি ওয়ার্ক ইজ নট গোইং অন, কোনো অ্যাকশন ইজ নট গোইং অন, এখানে কোনো কাজ হচ্ছে না, বাট রিপ্রেজেন্টিং দ্য স্টেট অফ দ্য হি। এই যে হি যে আমরা প্রনাউনটা বলছি এই উনার অবস্থাকে রিপ্রেজেন্ট করছে। হি ইজ স্যাড, সি ইজ স্যাড, সে দুঃখী, তাহলে এই স্যাডটা কি দ্যাট ইজ কি স্টেট, দ্যাট ইজ স্টেট, এটা একটা অবস্থাকে রিপ্রেজেন্ট করছে আমাদের সামনে। ক্লিয়ার? এই পর্যন্ত আমি যা আলোচনা করলাম এখান থেকে আমরা ইজিলি উই ক্যান কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি। তাহলে বইয়ের কারো যদি কোনো বই থাকে, আমরা বইয়ের কারো বই যদি আনে যে কোনো সেন্টেন্স, যে কোনো এনি কাইন্ড অফ সেন্টেন্সেস তুমি বের করতে পারো, বের করে তুমি কি দেখতে পারো না যে কোনো টেন্সটা আইডেন্টিফাই করতে পারো ইজিলি। ক্লাস 5 6 7 8 9 10 এর বই বের করো, 11 12 এর বই বের করো, any sentence you can pick out, pick up any sentence from the book textbook, then you state the tense। তারপরে তুমি টেন্স বলতে পারো, প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স বলে দিতে পারো। টেন্স কেউ জিজ্ঞাসা করলে আশা করি যদি কোনো সেন্টেন্সে বলে বা কেউ যদি তোমাকে দেখায় একটা টেন্সটা আইডেন্টিফিকেশন করে নেবে এই সিস্টেম্যাটিক্যালি। এভাবে সামনে দিকে কোন টাইপের কথা বলছে, কোন অ্যাকশন বলছে, কি বলছে, তার অবস্থান বুঝি পরপর তোমাকে ডেসক্রাইব করে দেবে। ঠিক আছে? এটা কোনো মুখস্থ করার নয়, কিছু না, সিম্পলি দেখো কনসেপ্ট দেখবো বলবো, দেখবো বলবো, এখানে যে আমি দেখবো পরপর বলে। তাহলে এইভাবে আমরা আইডেন্টিফিকেশনটা কমপ্লিট করি। নাও নেক্সট পার্ট হচ্ছে কি, নেক্সট পার্ট হচ্ছে আমাদের ফরমেশন অফ দা টেন্সেস। কি ফরমেশন অফ দা অ্যাকশনস, কিভাবে বিভিন্ন ধরনের অ্যাকশনস হচ্ছে, কোন টাইমের কোন অ্যাকশন কি কিভাবে ফর্ম করব সেটা আমরা সাহায্য করব। এবারে কিভাবে সাহায্য করব দেখো, আমি অলরেডি আই হ্যাভ ডিসকাসড, আই হ্যাভ অলরেডি স্টেটেড every formations of every structures of every actions of every time। প্রত্যেকটা টাইপে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে প্রত্যেকটাতে আমরা জানি চারটি করে অ্যাকশন রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমি অলরেডি আই হ্যাভ স্টেটেড অল দিস কাইন্ড অফ ফরমেশনস, কিন্তু তোমাদের মাথায় হয়তো আসেনি। কিভাবে আমি বলে দিয়েছি দেখো, কিভাবে স্ট্রাকচার গুলো বলে দিয়েছি। আমি যেমন বলে দিয়েছি যে কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, কি লাগবে আইএনজি যুক্ত ফর্ম লাগবে, তাই না? তাহলে আমি যদি বলি যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, তাহলে প্রেজেন্টের কি অক্সিলারি ভার্ব কি আছে, কি আছে, এইটুকু কনসেপ্ট রাখতে হবে। এবারে আমি বলে দেই এই কিছু জিনিস যে আমাকে যদি যেমন আমি বললাম যে পারফেক্ট টেন্স তৈরি করতে গেলে আমাকে টু হ্যাভ ভার্ব লাগে, সেই রকম তোমার মাথায় কনসেপ্ট রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে টু বি ভার্ব ছাড়া করা যায় না, উইদাউট the use of to be verb, am, is, are, was, were। এই যে টু বি ভার্ব যেগুলো রয়েছে, টু বি ভার্বের উপস্থিতি ছাড়া আমরা কখনো কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে পারি না। সেরকম পারফেক্ট টেন্সে আমরা কখনো টু হ্যাভ ভার্ব ছাড়া তৈরি করতে পারি না।
ঠিক আছে, এরকম কনসেপচুয়ালি আমরা যদি এগোতে থাকি ধীরে ধীরে সমস্ত স্ট্রাকচার ক্লিয়ার হবে। সো নাও লেটস মুভ অন to the formations of the present indefinite. Present indefinite tense এর ফরমেশন কি হবে শুধু আমরা দেখো so far and so long এতদিন পর্যন্ত অত্যবধি স্টিল ডেট স্টিল নাও এখনো পর্যন্ত আমরা কিন্তু বইতেও বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ ইউ এমনকি ইভেন I am not exception to that এবং আমিও তার ব্যতিক্রমী না। যত বই আছে মার্কেটে দেখবে বেশিরভাগ 99% কম বইতে দেখতে পাবে এখনকার জিনিসের পরপর আপডেটেড হচ্ছে, মানুষের প্রশ্ন থেকে কোয়ারি থেকে ইনক্লুসিভনেস কে ফুলফিল করার জন্য আমাদের রাইটাররা কিছু কিছু চেঞ্জেস আনছে, হয়তো কিছু কিছু বইতে দেখা যায়, বাট তোমরা নিজেরা তোমাদের ছাত্র অবস্থার কথা ভাবো, ভেবে দেখো। এবং আমরা যখন পড়তাম তখন আমাদের ব্যতিক্রমী বলবো আর বিশেষ ভাবে তখন আমরা ফুললি একদম ডার্কনেসের মধ্যে ছিলাম, আমাদের কাছে এগুলো কোনো এক্সপ্লেইন করা হতো না, আনভেইল করা হতো না, ডিসক্লোজ করা হতো না। ইভেন দ্য টিচার্স হু টট ইন আওয়ার স্কুল ইন দোজ ডেজ, তখনকার দিনে আমাদের যারা শিক্ষকরা পড়তেন, দে অলসো ডিড নট মেনশন অ্যাবাউট অল দিস থিংস। কি রকম না আমরা কি পড়তাম না, যদি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্যারেরা এরকম চলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটা বলো, তখন আমরা দাঁড়িয়ে বলতাম কি সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, এটা বলে যেতাম না, প্লাস অবজেক্ট এই পর্যন্ত বলে দিতাম। এটা কি কারেক্ট অ্যানসার? ইজ ইট এ কারেক্ট কোশ্চেন? অল দিস ওয়্যার রিয়েলি আ কারেক্ট কোশ্চেনস? এগুলো কি সঠিক প্রশ্ন ছিল? কখনোই ছিল না। দিস ওয়্যার নট অ্যাট অল দ্য কারেক্ট কোশ্চেনস। কারণ কি আমি যদি তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র বলে এরকম কিছু বলি, বোঝা গেছে, এরপরে যদি কোনো কেউ যদি কখনো কাউকে জিজ্ঞাসাও করে তোমার সামনে, ডেফিনেটলি তুমি ডিফেন্ড করো বা অবশ্যই তুমি তার প্রতিবাদ করো। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট ওয়ান বলতে গেলে তোমাকে কতগুলো স্ট্রাকচার বলতে হবে, কতগুলো বলতে হবে, অন্তত 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হিসেবে যদি ফরমেশনস দেব। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে এট মানে কতগুলো ধরনের কি কি ভাবে আমরা ব্যক্ত করতে পারি, কি কি ভাবে আমাদের একটা বই লেখা থাকতে পারে, তার সমস্ত স্ট্রাকচারস গুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, লার্ন করতে হবে। বোঝা গেছে? উইদাউট লার্নিং অল দ্য স্ট্রাকচারস we cannot say that we are complete. আমরা বলতে পারি না যে আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে শুধুমাত্র সাবজেক্ট ভার্বের এক নম্বর ফর্ম আর এর সঙ্গে এস বা ইএস যোগ এই কথাটা বলে আমরা শেষ করে দিতে পারি না। এটা একটা স্ট্রাকচার কিসের, আমরা যেটা বললাম যে সাবজেক্ট ভার্বের এক নম্বর ফর্ম তার সঙ্গে এস বা ইএস যোগ করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে প্লাস ভার্বের প্লাস অবজেক্ট। এই যে বললাম এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। কি স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। যে স্ট্রাকচার দিয়ে উই অ্যাফার্ম সামথিং, কোন কিছুকে অ্যাফার্ম করি, মানে আমরা স্বীকৃতি দেই, অ্যাফার্ম করে থাকি যে আই অ্যাম আ টিচার, মানে আমি অ্যাফার্ম করলাম আমি শিক্ষক। I teach my students, I teach the students of every classes or each classes of West Bengal and CBSE and ICSE আমি আইসিএসসি বোর্ডের সমস্ত ক্লাসের ছাত্রদেরকে ইংরেজি পড়িয়ে থাকি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ পড়িয়ে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি, এটা একটা অ্যাফার্ম করলাম, স্বীকৃতি দিলাম আমি আমার একটা রূপ থেকে যে কি না আমি পশ্চিমবঙ্গ বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের এবং মাধ্যমিক এবং উচ্চ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের এবং তার সঙ্গে সঙ্গে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের সমস্ত ক্লাসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পড়িয়ে থাকি। ক্লিয়ার? তাহলে এটা একটা স্ট্রাকচার। তাহলে এরকম there are multiple structures and we have to learn every and each structures of this. প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের শিখতে হবে। Let's learn about them. আমরা স্ট্রাকচারটা আগে শেষ করি, তারপরে আরো প্রাসঙ্গিক পরীক্ষাতে কি হবে, एग्जाम প্যাটার্নস আছে সমস্ত একদম ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের एग्जाम থেকে শুরু করে আপ টু সিজিএল এবং কম্বাইন্ড লেভেল পর্যন্ত এবং ইউপিএসসি এক্সামিনেশন পর্যন্ত যে যে কোশ্চেন আসে টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে সেগুলো আমরা ডিসকাস করব। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি জানবো না আমরা জানবো ফরমেশনটা জানবো, তারপরে অন্য জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফরমেশন হচ্ছে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন। ফার্স্ট স্ট্রাকচার কি হচ্ছে আমাদের affirm
অ্যাফার্মেটিভ মানে কি, যাকে বলা হয় হ্যাঁ বাচক বলা হয়, অ্যাফার্মশন। হ্যাঁ, হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কিভাবে হয় দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি সাবজেক্ট, একদম ক্লারিটি দিয়ে করে দিচ্ছিলাম। সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি হবে এক্ষেত্রে? সাবজেক্ট যেটা হয় আই, উই, দে, ইউ and plural nouns। ওকে, তখন ভার্বের অনলি এক নম্বর ফর্ম। ক্লিয়ার? ভার্বের এক নম্বর ফর্ম, বেস ফর্মটা বলা। যেমন দেখো যে আমি প্লে ভার্ব যদি ব্যবহার করি তাহলে আমার এর সঙ্গে কোনো রকম ভাবে কোনো কিছু অ্যাডিশন করতে হবে। দে প্লে ক্রিকেট এভরি আফটারনুন, প্লে ক্রিকেট এভরি আফটারনুন। তাহলে প্লে, ডে হচ্ছে সাবজেক্ট। দেখো আমি যেগুলো সাবজেক্ট বলেছি তার মধ্যে রয়েছে ভার্বের এক নম্বর ফর্ম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আদার্স, আদার্স। ক্লিয়ার? আর দেখো ওভি এন্ড জয়, ওভি এন্ড জয়। তাহলে এগুলো দেখো ওভি একজনের নাম আর জয় একজন, দুজনকে এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে কি প্লুরাল নাম। কি হয়ে গেল? সিঙ্গুলার ছিল, দুজনকে এন্ড দিয়ে জুড়ে প্লুরাল বলেছে, ওভি এন্ড জয়। স্টাডি, স্টাডি দেখো ভার্বের এক নম্বর ফর্ম ব্যবহার করা হলো, কারণ কি এটা প্লুরাল নাউন হয়েছে। ওভি এন্ড জয় স্টাডি in class 9। ওভি এবং জয় ক্লাস নবম শ্রেণীতে পড়াশোনা করে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের এক নম্বর আবার, বা এ বি ও করতে পারো তোমাদের যেমন মনে হয় তুমি করতে পারো। এ বি তে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে is or es অ্যাড হবে, প্লাস অবজেক্ট। সাবজেক্ট তখন কি হবে? সাবজেক্ট হবে হি, she, it and সিঙ্গুলার নাম, সিঙ্গুলার। ক্লিয়ার? কেমন? she she works as a nurse, she works as a nurse in a private hospital, private hospital। Clear? That is, she works as a nurse in a private hospital। এটা एग्जांपल হিসেবে বললাম, তিনি প্রাইভেট হাসপাতালে
একটা ব্যক্তিগত মালিকানাধীন হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে সেবিকা হিসেবে কাজ করে অ্যাজ এ নার্স। এখানে এই যে অ্যাডসটা দিয়েছি এটা এই যে আছে তোমাদের এখনো পর্যন্ত আমি মানে বলতে নেই এগুলো, তবুও বলছি কিন্তু পার্শ্ব স্পিচের কনসেপ্ট আমাদের এত এত পুয়ার ফান্ড অফ মানে পার্শ্ব স্পিচের নলেজ। পার্শ্ব স্পিচের যদি নলেজ কারোর থাকে আমি বলছি যদি ইফ এনিওয়ান হ্যাজ এনিওয়ান purchase the knowledge about the partial speech in a competitive exams more than যদি আমি বলি at least যদি there are 30 questions তাহলে at least 10 question automatically or easily anyone can solve। যদি পার্শ্ব স্পিচের কারো নলেজ থাকে আমাদের কাছে পার্শ্ব স্পিচেরই নলেজ নেই বোঝা গেছে। আর আমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাব কি বলবো আমরা 30টা কোশ্চেন স্যার যত পড়ছি আমরা সেই 5টা 6টা 7টা ওটাই থাকে, কারণ আমাদের পার্শ্ব স্পিচের কনসেপ্টই ক্লিয়ার না। পার্শ্ব স্পিচ যদি কনসেপ্ট থাকে যে কোনটা নাউন কোনটা প্রনাউন কোথায় ভার্ব হচ্ছে কোথায় অবজেক্টিভ হচ্ছে এই যে কনসেপ্টটা যদি থাকে আমার পরীক্ষাতে 30টা থাকে 10টা কোশ্চেন এমনি করে আছে 100% এবং কারেক্ট করব। ক্লাস গো অসুবিধা নেই পার্শ্ব স্পিচের ক্লাস আগে এগুলো করি পার্শ্ব ক্লাস ঠিক আছে। সি ওয়ার্কস অ্যাজ এ নার্স ইন আ প্রাইভেট হসপিটাল, দেখেছি অ্যাজ এ নার্স ইন আ প্রাইভেট হসপিটাল। তাহলে দেখো সি আমাদের সাবজেক্ট হয়েছে ওটা কিন্তু সি থাকলে আমরা বলেছি আর সঙ্গে এস এর তাই ওয়ার্কস এর সঙ্গে ওয়ার্ক এস যোগ সি ওয়ার্কস অ্যাজ এ নার্স ইন এ প্রাইভেট হসপিটাল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম অ্যাফার্মেটিভ স্ট্রাকচার শিখলাম কমপ্লিট। নেক্সট মুভ অন টু দা নেক্সট পার্ট নেগেটিভ স্ট্রাকচার। মানে এটা একটা একসঙ্গে করা থাকে আমি দুটো করে ক্লারিটি দিয়ে দেখিয়ে দাও যে ধরনের কি কি সাবজেক্ট থাকলে কখন ভাবের সঙ্গে এস যোগ হচ্ছে কখন হচ্ছে না দুটো আলাদা distinctly separately independently আমি লিখব। নেক্সট হচ্ছে আমাদের তাহলে কি হবে নাম্বার 2 তে নেগেটিভ 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 স্ট্রাকচার সাবজেক্ট subject plus plus not plus monophone plus okay subject সাবজেক্ট থেকে তাহলে আমাকে কি আর ক্লারিটি দিতে হবে আগে দিয়েছি তবু আবার দিয়ে দিচ্ছি কি কি তাহলে I you we they and plural noun। ঠিক আছে plural কিরকম এ দিয়ে পেয়েছি তাহলে আমার কি চলে আসবে ডু নট ডেড নট তার ক্রিয়াপদ যেমন হবে ভাবে এক নম্বর ফর্মে ডেড নট they do not stand by they do not stand by they do not stand by me in need in my need by in need in my need in my need they do not stand by stand by মানে আমাকে আমার পাশে দাঁড়ায় না আমার পাশে থাকে they do not stand by me in my need আমার প্রয়োজনে তারা আমার পাশে দাঁড়ায় নেগেটিভ এটা ভাগের এক নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে এটা দুটো দিয়ে রেজাল্ট ভাগ করা হয়েছে স্ট্যান্ড বাই পাশে দাঁড়ানো do they do not stand by সো সূত্র দিয়ে দেখেন ওকে they do not stand by next মানে এটাকে এ বলতে পারো d সাবজেক্ট এবার সূত্র তোমরা নিজে নিজে করে নিতে পারো সাবজেক্ট প্লাস dash plus not
প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, এটা মনে রাখতে হবে, এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট, let's take an example. She does not go to doesn't go to office on Sundays. She doesn't go to office on Sundays. And therefore C subject এর ক্লারিটিটা কি দেবো? No. আগে বলেছি লিখে নাও, সেই he she it সিঙ্গুলার নাম, he she it সিঙ্গুলার নাম। C does not go to office, the C does not have a this C does not go to office on Sunday, রবিবার করে তিনি অফিসে যান। that is negative sentence। তাহলে এগুলো সবই কিন্তু তাহলে কার সূত্র? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পার্টিকুলারলি একটা সূত্র বলো প্রেজেন্ট ইনডিফিনিট দাঁড়িয়ে পড়ে সাবজেক্ট ভার্বের এক নম্বর ফর্ম থার্ড পারসন থাকলে ইয়েস বাই ইয়েস, তাহলে ওটা একটাই স্ট্রাকচার। তাহলে আমাকে তাহলে বলতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট এর অ্যাফার্মেটিভ স্ট্রাকচার বলো, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট এর নেগেটিভ স্ট্রাকচার বলো, প্রেজেন্ট ইনডিফিনিট এর ইন্টারোগেটিভ বলো, প্রেজেন্ট ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের WH কোশ্চেন বলো। না আমরা ভ্যারাইটি আনবো, তাই না? তাহলে এই সমস্ত ক্ল্যারিটি উই মাস্ট হ্যাভ। আমাদের যদি মুভ করতে হয়, আমাদের যদি সত্যি উই রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, রিয়েলি ওয়ান্ট টু do something great, something well, something good in examinations, we must know all these things. আমাদেরকে অবশ্যই এই সমস্ত বেসগুলো, ফাউন্ডেশনগুলো ক্লিয়ার রাখতে হবে। Without our foundations, this robust, a strong robust foundation ছাড়া, without robust foundations we cannot acclaim, we cannot be acclaimed in any examination. আমরা পুরস্কৃত হব না, আমরা কোনোভাবে সম্মানিত হব না। So if you really want to be acclaimed in the field of English, then we must know all these things. তাহলে আমাদেরকে অবশ্যই এই সমস্ত জিনিসকে জানতে হবে। Without knowing this, knowing all these things, we cannot move further, we cannot move far ahead, আমরা বহু দূর যেতে পারবো। So we must know all these things. Okay, so next move on to the interrogative structure. So now move on to the next structure, or that is called interrogative structure. Interrogative structure. কিভাবে how to do the interrogative structures? The first A structure কি হবে? First do plus subject. the subject কি হবে? ক্লারিটি দেবো একই রকম, যেখানে নেগেটিভ করার জন্য do জন্য সাবজেক্ট কি হয়েছিল? I, we, you, they, পুরা নাম সেইগুলোই থাকবে। তাহলে সাবজেক্ট কি হবে? যখন do থাকবে, এগুলো তোমরা সবাই কনফিউজ হয় এবং বারবার ভুল করে, commit error again and again. This is my personal experience in the teaching field. In the field of teaching, I have shown it, I have seen it many times, or all the whole time I can see it. That is you, we, they, I, and plural noun. Thus first form of verb plus object plus mode of implication. So that is the interrogative structure. So let's take an example. So an example name do. Do you?
you help others? Do you help others in their need or in their needs? Do you help others in their needs? তাহলে অপরকে যদি তুমি সাহায্য করো, দেখো ডু, কারণ ইউ সাবজেক্ট হয়েছে তার আমাদের ডু দিয়ে শুরু করতে হবে। ডু নেক্সট হচ্ছে ভার্ব এন্ড প্লাস আদার্স ব্যবহার করা হয়েছে এবং ইনফিনিটিভ। Do they respect? They're respecting they. So do auxiliary verb do, it comes before the subject or the left hand side of the subject এর বাম দিকে ব্যবহার করা হবে, then first form of the verb will be used and then object. Do they respect you? Next question. Dash the subject, and you know what will be the subject? The subject will be he, she, it, and singular noun or name, singular noun plus first form of verb plus object plus mode of information. Let's take an example. Dash he, does he scold? Does he scold? Does he scold you? Does he scold her son? Does he scold her son always? Does he scold her son? Scold means rebuke. Scold means child. বকুনি দেওয়া, বকাবকি করা। Does he scold her child always? তিনি কি সব সর্বদাই তার সন্তানকে ছেলেকে বকাবকি করেন? Does he scold her child always? Okay? So that's all about the interrogative structure. Next move on to the negative interrogative. Negative interrogative. বোঝা যাচ্ছে তো? অসুবিধা আছে কি কিছু? আমরা তো ফরমেশন সম্পর্কে বলে দিয়েছি আগে, আমি সেইগুলো অনুযায়ী বেসিসে আমি আমার স্ট্রাকচার গুলো সম্পর্কে এবারে ডিসকাস করছি, ঠিক আছে? আর কিছু আর এগুলো টেন্স তো এমনি তোমরা বাক্য দেখলেও বুঝতে পারবে। আমি যদি বলি ডু ইউ হেল্প, তাহলে তুমি ডু দেখতে পেয়েছো মানে প্রেজেন্ট সাবজেক্ট আছে, তারপরে হেল্প আছে এক নম্বর, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি যদি এটা দেখে বলি যে কোন টেন্স, বলতে পারবে না আইডেন্টি। ক্লিয়ার? সব দিকের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমি এত কুইকলি আমি বলে দিয়ে যাচ্ছি বা কপি করে দিচ্ছি, নোট ডাউন করছি, তোমাকে বুঝতে হবে, পরে বাড়িতে ধীরে ধীরে পড়তে ক্লিয়ার। ওকে, সো নেক্সট মুভ অন টু দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এগুলো সবই কিন্তু তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার মানে যে আমরা শুধু সাবজেক্ট ভার্বের এক নম্বর ফর্ম, এই যে থার্ড পারসন হলে এস বাই এস, এটা কোনো ক্লারিটি নয় বা এটা কোনো কারেক্ট অ্যানসার নয়। এগুলো সবই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। কটা হয়েছে? তিনটে হয়েছে না? চার। নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ এর স্ট্রাকচারে কি আসবে? নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে যেটা আসবে আমাদের এক নম্বর স্ট্রাকচার কি আসবে? তাহলে ফার্স্ট আসবে ডু। নেগেটিভ যেভাবে ইন্টারোগেটিভ যেভাবে করা হয় সেভাবেই করব। ওকে, শুধু নটটা ব্যবহার করা হবে, আর কিছু না। দেখো ডু প্লাস সাবজেক্ট, মানে সাবজেক্টকে আমি বারবার বলে দিচ্ছি তখন যেন ভুল এই সমস্যা না হয়। এটা যত বলা হয় এটাই সবাই ভুল করে। বি এ আই and
plural, plural noun plus তারপর এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সরি সরি নেগেটিভ আছে তাহলে আমাকে নট ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস object plus detection. Okay, let's take an example. Do they not, do they not, do they not eat rice at night? Okay, next দেখো আরেকটা দিচ্ছি another example. Do not, do not roam, do not Rohi and Raju, do not Rohi and Raju. Then not the subject is what is it? Do not Rohi and Raju read in the same class. এবারে বলি দেখো ক্লারিটি যেটা আমরা এখানে সূত্রটাকে তৈরি করার জন্য বলেছি সাবজেক্ট তারপরে not, তাই না? এবারে বলি ইন পার্টিকুলারলি এই যে সাবজেক্টের এই যে পরে নটটা ব্যবহার করছি এটা দেখো ইন কেস অফ দা, এটা মনে রাখবে, এটা একটা ভালো জিনিস রাইটার জিনিস, এটা এরর কারেকশনে পর্যন্ত एग्जाम এ আসে। তোমরা যদি আগে দেখতে পাও কি দেখতে পাও না, যদি প্রোনাউন দেখতে পাও কি দেখতে পাও, যদি নটে যদি প্রোনাউন ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় প্রোনাউন, প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট, আর যদি নাউন হয় কি হয় নাউন হয় তাহলে আগে নট। এটা কপি করে রাখতে পারো, বুঝা গেছে? বললাম প্রোনাউন থাকলে পরে নট আর নাউন থাকলে আগে নট, বুঝা গেছে? তাহলে এই কোশ্চেন তৈরি করার জন্য আমরা যদি নেগেটিভ কোশ্চেন করার জন্য দেখতে পাই কি দেখতে পাই, যদি আমরা প্রোনাউন দেখতে পাই তাহলে পরে নট ব্যবহার করব, আর যদি নাউন দেখতে পাই তাহলে কি হবে ঠিক নেগেটিভ ভার্বের পরে এবং নাউনের আগে নট ব্যবহার। ওকে, এই যদি ক্লারিটি এটা মনে রাখবে। বি স্ট্রাকচারে স্ট্রাকচারে কি হবে ক্লাস সাবজেক্ট he she it and singular plus not plus number form plus object plus application. Example, Galaxy not no pictures Galaxy not draw pictures ঠিক আছে। এরকম ভাবে যদি এটা নাউন করি, নাউন যদি তাহলে কিন্তু নটটা আগে চলে আসে। Galaxy not কি বললাম ডাস ডাস না ডাস নট রিকা, ডাস নট রিকা লস পিকচার। ওকে, নাউন হলে নটটা নাউনের আগে, প্রোনাউন হলে প্রোনাউনের রাইট সাইডে ব্যবহার করব প্রোনাউনের ক্ষেত্রে, আর নাউনের লেফট হ্যান্ড সাইডে বা লেফট বাম দিকে ব্যবহার করব বা আগে ব্যবহার করব পূর্বে ব্যবহার করব তখন না যখন নাউন। ক্লিয়ার? নেক্সট এন্ড লাস্ট, Last one, later, last.
আমি একদম বলছি আলাদা আলাদা করে সব লিখে দিচ্ছি, হ্যাঁ? তোমরা বুঝে গেলে তখন দেখবি কোনটা একই হয়ে যাবে, অ্যাকুমুলেটেড হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে তোমার কাছে। আমি সেপারেটলি করে দিচ্ছি, তবে যাতে কোনো রকম মানে না ঘুমিয়ে যখন বুঝে যাবে দেখবে কোনো অসুবিধা হবে না, একদম কমপ্লিট হয়ে যাবে। W is what plus B plus subject plus what এখন plus object plus modal English. Let's take an example. সাবজেক্ট কি সেই একই রকম, সাবজেক্টের ক্ষেত্রে আমাদের জানি যে ক্লারিটি ছিল সেই সেম, ইউ উই দে and I and you are now. Okay. Example, age what? How? এটা একটা WH word, হ্যাঁ? WH word মানে কি? সেই word begins by কি দিয়ে? W অথবা H অথবা S অথবা how একটা W, how do, তাহলে ইউ নিয়েছি তাহলে আমার ডু আসবে, তাহলে হাউ ডু ইউ, how do you come to this institute? How do you come to this, how do you come to this institute? এই প্রতিষ্ঠানে কিভাবে আসবে? How do you come to শিক্ষা ভবনে? শিক্ষা ভবনে তুমি কিভাবে আসবে? way of transportation, means of transportation, পায়ে হেঁটে, ট্রেনে করে, সাইকেল চালিয়ে কিভাবে? How do you come to this institutions? Okay, so how, WH word, subject, তার সেই যেমন সাবজেক্ট সেই জিনিস দেখে আমরা নিয়েছি do. Okay, how do you come to this institute? Institute or institution? Institute. Okay, next. WH word plus dash subject uniform object plus in plus industry start for coaching class. When does Ravi start for coaching class? Ravi coaching class এর উদ্দেশ্যে কখন যাত্রা শুরু করে? রওনা দেয়। কোচিং ক্লাসের উদ্দেশ্যে কখন যাত্রা, মানে কখন রওনা দেয়? স্টার্ট ফর, স্টার্টের পরে ফর বসে, স্টার্ট ফর। When does Ravi start for coaching class? কোচিং ক্লাসের উদ্দেশ্যে কখন রবি রওনা দেয়? এটাকে আমি নেগেটিভেও করতে পারি অন্যরকম ভাবে, তাহলে তখন যে রবির আগে নটের সাথে। ওকে, ওটা আর ক্লারিটি আর কিছু দেওয়ার কিছু নেই। তাহলে these are the 5 structures concerned or regarded with present indefinite tense. তাহলে in particularly আমরা present indefinite মানে যেকোনো একটা টেন্স বা একটা স্ট্রাকচার বলতে পারি না। There are total 5 structures and 5 structures also we have distinguishedly or distinctly I have written in 10 forms, তাই না? 10টা স্ট্রাকচার করে দিয়েছি, তাই না? তাহলে এটা 5টাতে হয়, অ্যাকচুয়ালি এটা 5টা, আমি সেটাকে সাবজেক্টের নাম্বার অনুযায়ী, পার্সেন্ট অনুযায়ী ডিভিশনের কারণে আমি সেটাকে আলাদা আলাদা করে আরো ডিস্টিংক্টলি তোমাদের কাছে হাইলাইট করেছি। কোন সমস্যা আছে কি স্ট্রাকচার নিয়ে? So that's all about the structures and identification of the tenses. Now next part, further we have to learn about the assets of the present indefinite tense. That is the most important thing of the present indefinite tense or any tense. Present indefinite tense এর assets জানতে হবে। assets মানে applications, যে at what context is, at what contexts we use present indefinite tense, এগুলো স্ট্রাকচার।
তাহলে যে কোনো হোক না কেন, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোক না কেন, এই স্ট্রাকচারের মধ্যেই থাকবে। ওকে, বাট কি বললাম, অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা কোন কোন সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করব। দেয়ার আর মাল্টিপল কনটেক্সট, মাল্টিপল সিচুয়েশনস in which we use present indefinite tense or present indefinite tense is used, present indefinite tense কে যেখানে ব্যবহার করা হয়। ওকে, সো ফার্স্ট যেগুলো আমাদেরকে জানতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে যেগুলো জানতে হবে, অ্যাপ্লিকেশনে আমি আলাদা করে যদিও না বলি বা না মনে রাখি তাতে কিছু ম্যাটার করে না, বাট ম্যাটার করে a lot, matters a lot if we do not know the keywords of the present indefinite tense. Keywords যদি present indefinite tense যদি keywords না জানতে পারি, then it seems very very difficult. এটা কিন্তু খুব সমস্যা। তাহলে keywords আমাদেরকে জানতে হবে। আর তোমরা এটা শিখছো, আমি গ্যারান্টি দিচ্ছি, আই গ্যারান্টি ইউ অল, তোমরা আপ টু ক্লাস 10 মাধ্যমিক লেভেল পর্যন্ত তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা স্পেশালাইজেশনস করো না কেন, অনার্স করে থাকো না কেন, আর জেনারেল কোর্স করে থাকো না কেন, আই অ্যাসিওর ইউ অল, যদি তোমরা এই কনসেপ্টটাকে ডেভেলপ করো, আর মাধ্যমিকে তোমরা জানো মাধ্যমিকে টেন্সের একটা চ্যাপ্টার থাকে, তাই না, যেখানে 3 মার্কসের ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে। আমার কাছ থেকে এই টেন্সগুলো তোমরা ফলো করার পরে চুটকিতে, মানে কি বলবো, ইন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইউ ক্যান অ্যানসার। তোমরা সবাই কিন্তু এর অ্যানসারটা সলভ করে দিতে পারো, যে কোনো ক্লাসে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ে থাকো না কেন। আমি আশা করি যদি ঠিকঠাক করে করো, আর বাড়িতে যদি আমাকে এগুলো ফলো করো, তোমার মানে বোঝারও দরকার নেই, ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং বোঝারও দরকার নেই, কিন্তু তোমরা অ্যানসারটা করে দিতে পারবে। এখানে তো অপশনও দেয়া থাকে, তোমরা বুঝে যাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে কিওয়ার্ড একটা ভাইটাল রোল প্লে করে। হ্যাঁ, তাহলে এই কিওয়ার্ডস গুলো আমাদেরকে মনে রাখতে হবে। উই হ্যাভ টু রিমেম্বার অল দিস কিওয়ার্ডস, then we can decide the tense। তাহলে আমরা ভার্বের টেন্সটা ডিসাইড করতে পারি, এটা কোন টেন্সে লিখতে হবে আমাকে অ্যানসারটা, এই ব্যাপারটা বুঝা গেছে। So now let's learn about the keywords of the present indefinite tense, then we will learn about the applications. স্যার আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আজকে এই পর্যন্ত 3টে মার্ক। বুঝতে পারলে? কাহান সবার কি তাড়া আছে? আর একটা অ্যাওয়ার্ড